ফ্ল্যাশব্যাক। মায়ের মুখে সবটা শোনার পর মাহির অত্যন্ত গম্ভীর আর তীক্ষ্ণ চোখে শিহাবের দিকে তাকাল। তার চোখের সেই জ্বলন্ত চাউনি দেখেই শিহাবের ভেতরের পিলে চমকে গেল। মাহির এক পা এগিয়ে শিহাবের মুখোমুখি দাঁড়িয়ে শক্ত গলায় বলল, তুই কি করে বুঝলি যে ফারহান ওই পরিত্যক্ত ঘরে আছে? বাড়ির কেউ যেখানে কিচ্ছু জানল না, তুই ঠিক সময়ে ওখানে গিয়ে লাইট জ্বালিয়ে সবাইকে দেখালি কি করে, বল? শিহাব আমতা আমতা করতে লাগল, কোনো উত্তর দিতে পারল না। মাহির এবার ফারহানের দিকে তাকিয়ে নরম সুরে বলল, হান, তুই ওইদিকে কেন গেছিলি? ফারহান নিজের ভেতরের কষ্টকে অনেক কষ্টে সামলিয়ে ভাঙা গলায় বলল, আমার মোবাইলে নেটওয়ার্ক আসছিল না। তাই একটু নেটওয়ার্কের খোঁজে বাইরে যাওয়ার সময় হঠাৎ একটা অদ্ভুত আওয়াজ শুনে আমার পা থমকে যায়। প্রথমে নিজের মনের ভুল মনে করলেও কি ভেবে যেন আমি ওই পরিত্যক্ত ঘরটার দিকে এগিয়ে যাই। চারদিকে ঘুটঘুটে অন্ধকার থাকায় পকেট থেকে মোবাইল বের করে লাইট জ্বালাতে যাব, ঠিক তখনই হুট করে কার সাথে যেন জোর একটা ধাক্কা খাই। এত কিছু না ভেবে আমি তাড়াতাড়ি ঘরের ভেতরে ঢুকি। ফোনের হালকা আলোতে দেখতে পাই মাইশা এক কোণায় বসে তরতর করে কাঁপছে। তা দেখে আমি ওর সামনে গিয়ে কিছু জিজ্ঞেস করতে যাব। তার আগেই ও আমাকে ইশারায় কিছু বলার চেষ্টা করেই অজ্ঞান হয়ে আমার বুকে ঢলে পড়ে। আমি ডাক্তার ডাকব নাকি কি করব বুঝতে না পেরে সঙ্গে সঙ্গে ওকে কোলে তুলে নিই। আর ঠিক তখনই হঠাৎ ঘরের লাইট জ্বলে উঠল। ভাই, বিশ্বাস কর, আমি ওর কোনো ক্ষতি করিনি। মাইশা কি করে ওখানে গেছে আমি তো নিজেও জানি না। আমি এই কলঙ্ক মাথায় নিয়েই চলে যাব। তাও তোরা অন্তত আমাকে অবিশ্বাস করিস না গে। এই বলে ফারহান আর এক মুহূর্ত সেখানে দাঁড়াল না। সে সোজা রুমে গিয়ে চোখের পলকে নিজের ব্যাগপত্র গুছিয়ে নিল। হন্তদন্ত হয়ে সে রুম থেকে নিচে নেমে ডাইনিংয়ে দাঁড়িয়ে থাকা সবার দিকে তাকিয়ে বুকভাঙ্গা আর্তনাদে বলল, আমি এই মিথ্যা কলঙ্ক নিয়ে চিরদিনের মতো চলে যাচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন। আর দয়া করে মাইশাকে কেউ কিছু বলবেন না, ও নিষ্পাপ। আসি। ফারহান হনহন করে সদর দরজার দিকে চলে যেতে লাগল। মাহির পেছন থেকে ফারহান, শোন বলে তাকে আটকাতে গেল। কিন্তু ঠিক তখনই বাড়ির একজন কাজের লোক উপর থেকে চিৎকার করে বলে উঠল, মরিয়ম আম্মা। মাইশা মনির জ্ঞান ফিরেছে। কাজের লোকের অমন চিৎকার শুনে সবাই এক মুহূর্তের জন্য অন্য সব কিছু ভুলে দৌড়ে মাইশার ঘরের দিকে ছুটে গেল। ফারহান দীর্ঘশ্বাস ফেলে তাদের সবার চলে যাওয়ার দিকে তাকাল। তারপর এক বুক অভিমান আর একলা চলার প্রতিজ্ঞা নিয়ে সদর দরজা দিয়ে চিরতরে বের হয়ে গেল। সেদিনই সে কলঙ্কিত তকমা পিঠে নিয়ে বাড়ি উদ্দেশ্যে পাড়ি দিল। ওদিকে মাহিররা সবাই রুমে এসে দেখে মাইশা আবারও জ্ঞান হারিয়ে সম্পূর্ণ নিথর হয়ে গেছে। তা দেখে বাড়ির সবাই চরম ভয় পেয়ে গেল। মাহির আর এক সেকেন্ডও দেরি না করে তাড়াতাড়ি মাইশাকে নিজের কোলে তুলে নিল এবং হাসপাতালের উদ্দেশ্যে রওনা হল। হালিমা চৌধুরী হন্তদন্ত হয়ে শিহাবের রুমের দিকে আসছিলেন, যাতে মাইশাকে যে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে সেই খবরটা ছেলেকে দিতে পারেন। কিন্তু তিনি রুমের দরজার সামনে আসতেই ভেতর থেকে শিহাবের ফোনের কথা শুনতে পেলেন। শিহাব তার বন্ধুদের বলছিল কিভাবে সে মাইশাকে একা পেয়েছিল এবং কিভাবে ফারহানকে ফাঁসিয়েছে। নিজের ছেলের এমন জঘন্য কীর্তিক্লাপ নিজ কানে শুনে হালিমা চৌধুরী দরজার বাইরেই স্তব্ধ হয়ে গেলেন। তার পায়ের তলার মাটি সরে গেল। কেউ কিছু জানার আগেই তিনি তড়িঘড়ি করে তার স্বামী নিয়াজ সাহেবকে সবটা জানানোর জন্য নিজেদের রুমের দিকে ছুটলেন। শিহাবের রুমটি ছিল দোতলায়। হালিমা চৌধুরী যখন হন্তদন্ত হয়ে নিচে গেস্ট রুমের দিকে সিঁড়ি দিয়ে নামছিলেন, ঠিক তখনই অসাবধানতাবশত তার শাড়ির আঁচলে পা আটকে গেল। তিনি ভারসাম্য হারিয়ে সিঁড়ি দিয়ে গড়িয়ে একেবারে নিচে আছড়ে পড়লেন। পাকা মেঝেতে পড়ে মুহূর্তেই তার মাথা ফেটে রক্তগঙ্গা বয়ে গেল। ঠিক তখনই নিয়াজ সাহেব বাইরে থেকে বাড়ির ভেতরে ঢুকলেন। নিজের স্ত্রীর এমন রক্তাক্ত ও নিথর অবস্থা দেখে তিনি এক তীব্র চিৎকার দিয়ে হালিমা চৌধুরীর পাশে ছুটে গেলেন। তিনি হালিমার মাথাটা নিজের কোলে তুলে নিয়ে কাঁদতে কাঁদতে কিছু বলতে চাইলেন। কিন্তু তার আগেই হালিমা চৌধুরী শেষবারের মতো চোখ মেলার চেষ্টা করলেন। ওপর থেকে মায়ের চিৎকার শুনে শিহাব ক্ষমা বলে চিৎকার দিয়ে দৌড়ে এসে পাশে বসল। হালিমা চৌধুরী কাঁপা কাঁপা ও ভাঙা গলায় নিয়াজ সাহেবের হাতটা শক্ত করে চেপে ধরে বললেন, ওগো, তুমি আমার ছেলেকে এক্ষুনি বাইরে কোথাও পাঠিয়ে দাও। ওরা ওরা সবটা জানার আগে ওরে দূরে সরিয়ে দাও। কথাটি শেষ করতে পারলেন না তিনি, তার আগেই নিয়াজ সাহেবের কোলেই হালিমা চৌধুরী শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। নিয়াজ সাহেবের স্ত্রীর এই অদ্ভুত শেষ কথাটি বুঝতে বেশ কিছুক্ষণ সময় লাগল। আর যখনই তিনি শিহাবের থরথর করে কাঁপা চেহারার দিকে তাকালেন, তার মাথায় সবটা পরিষ্কার হয়ে গেল।
তিনি শিহাবের দিকে চরম রাগী ও ঘৃণ্য চোখে তাকিয়ে গর্জে উঠলেন, তুই কাজটা ঠিক করিসনি শিহাব। ঠিক। তোকে ছেলে বলতে আমার ঘৃণা হচ্ছে। তোর এই মৃত মায়ের কসম, এক্ষুনি আমাদের চোখের সামনে থেকে দূর হয়ে যা। আর কোনোদিন এই মুখ দেখাবি না। এই বলে তিনি কাঁদতে কাঁদতে অ্যাম্বুলেন্স ডাকার জন্য ফোন হাতে নিলেন। হাসপাতালে পৌঁছে মাহিররা যখন মাইশাকে ভর্তি করার জন্য ফর্ম ফিল আপ করছিল, ঠিক তখনই গ্রামের বাড়ির কাজের লোক ফোন করে হালিমা চৌধুরীর আকস্মিক মৃত্যুর খবরটা দিল। এই খবর শুনে মাহিরসহ বাড়ির সবাই স্তব্ধ হয়ে গেল। মাহির মাইশাকে হাসপাতালে ভর্তি করার বাকি কাজ শেষ করে দ্রুত আবার শিহাবদের বাড়ির দিকে রওনা দিল। সে সেখানে গিয়ে দেখে হালিমা চৌধুরীকে শেষ বিদায়ের জন্য খাটিয়ায় করে নিয়ে যাওয়া হচ্ছে। মাহিরও অত্যন্ত ভারাক্রান্ত মন নিয়ে জানাজায় শামিল হল। দূর থেকে মায়ের এই শেষ বিদায় এবং দাফন কাজ নিজের চোখে দেখে গেল শিহাব। তার চোখ দুটো তখন কান্নায় আর ক্ষোভে টকটকে লাল। সে দূর থেকে ফারহানের উদ্দেশ্যে এক বিষাক্ত প্রতিজ্ঞা করল। আমি তোকে ছাড়ব না ফারহান। আজ আমার মায়ের এই অকাল মৃত্যুর জন্য একমাত্র তুই দায়ী। সবকিছুর বদলা আমি নেব, এই বলে শিহাব এক অজানা গন্তব্যের উদ্দেশ্যে গ্রাম ছেড়ে পালিয়ে গেল। হাসপাতালের বেডে প্রায় ৩ দিন পর মাইশার জ্ঞান পুরোপুরি ফিরল। চোখের পাতা পিটপিট করে খুলে সে প্রথমে তার সামনে দাদি রাহেলা বেগমকে দেখতে পেল। দাদিকে দেখেই তার দুর্বল ঠোঁট চিপে প্রথম যে কথাটা বের হল তা হল, দাদু। হান ভাইয়া কোথায়? নাতনির মুখে ফারহানের নাম শোনা মাত্রই রাহেলা বেগম মাইশাকে জড়িয়ে ধরে কেঁদে উঠলেন এবং বললেন, যে তোর এত বড় ক্ষতি করতে চাইল, তুই এখনও তাকেই খুঁজছিস রে দাদুভাই, এই বলে তিনি ডুকরে কেঁদে দিলেন। অন্যদিকে মাইশা চরম আকাশ থেকে পড়ল। সে অবাক হয়ে বলল, কি বলছ এসব তুমি দাদু? এই বলতে গিয়ে হুট করে 10 বছরের বাচ্চার মাথায় তীব্র যন্ত্রণা শুরু হল। সে কিউ আহ করে এক চিৎকার দিয়ে মাথায় হাত দিয়ে বিছানায় ছটফট করে উঠল। তা দেখে রাহেলা বেগম চরম ভয় পেয়ে গেলেন এবং ডাক্তারকে ডাকলেন। ডাক্তার এসে মাইশার অবস্থা দেখে নার্সকে একটি কড়া ঘুমের ইনজেকশন দিতে বললেন। ইনজেকশন দেওয়ার কিছুক্ষণের মধ্যেই মাইশা আবার গভীর ঘুমে তলিয়ে গেল। এর মধ্যেই সেখানে মরিয়ম বেগম আর মাহির এসে পৌঁছাল। মাইশার এমন মানসিক অবস্থা দেখে মাহির সবাইকে হাত জোর করে বলল, ওকে যেন ওই রাতের ঘটনার কোনো কিছুই আর কেউ না বলে। ডাক্তার বলেছে ওর মাথায় চাপ পড়লে ও পাগল হয়ে যেতে পারে কি। এরপর থেকে মাইশা সুস্থ হয়ে ওঠার পর যখনই কারো কাছে সেই হানের ব্যাপারে কিছু জিজ্ঞেস করতে যেত, সবাই তাকে এড়িয়ে যেত। আর এভাবেই ধীরে ধীরে কেটে গেল 10টি বছর। সময়ের সাথে সাথে শিহাবও নিজের ভুল বুঝতে পেরেছিল, কিন্তু ততক্ষণে সে মাইশাকে পাগলের মতো ভালোবেসে ফেলেছিল। তাই সে মাইশাকে পাওয়ার জন্য ছায়ার মতো তাড়া করে বেড়াচ্ছিল। অতীতের সব সত্য চোখের সামনে ভেসে উঠতেই মাইশার শরীর রাগে কাঁপতে লাগল। সে ধীর পায়ে ফারহানের সামনে থেকে উঠে সোজা গিয়ে শিহাবের সামনে দাঁড়াল। শিহাব কিছু বুঝে ওঠার আগেই ঠাস করে এক জোরালো থাপ্পড় বসিয়ে দিল শিহাবের গালে। মাইশার ওমন চড়া থাপ্পড় খেয়েও শিহাব একটা কথাও বলল না, বরং অপরাধীর মতো মাথা নিচু করে রইল। তা দেখে শিহাবের বডিগার্ড আর লোকেরা পুরো অবাক হয়ে গেল, কিন্তু শিহাবের ইশারায় কেউ টু শব্দ করার সাহস পেল না। মাইশা উচ্চস্বরে বুক কাঁপানো চিৎকারে শিহাবকে বলল, কেন করলেন বলুন আমার সাথে এমন? কেন আমার শৈশবটাকে এভাবে ধ্বংস করলেন? শিহাব মাথা নিচু করেই কাঁদতে কাঁদতে বলল, পিচ্চি, আমায় তুই দয়া করে ক্ষমা করে দে। আমি তখন ছোট ছিলাম, বুঝতে পারিনি। সেই দিন আমার বন্ধুদের ওই কুৎসিত কথায় প্ররোচিত হয়ে আমি তোর সাথে কেন যে অমন একটা জঘন্য কাজ করতে গেলাম, আমি নিজেও জানি না। কিন্তু এখন বিশ্বাস কর পিচ্চি, আমি তোকে অনেক অনেক ভালোবাসি। অনেক ভালোবাসি তোকে। তুই আমাকে যা বলবি আমি আজ তাই করব। আমি ফারহানের থেকেও ক্ষমা চেয়ে নেব। এই বলেই শিহাব এক দৌড়ে গিয়ে মাটিতে হাঁটু গেড়ে বসে থাকা রক্তাক্ত ফারহানের সামনে গিয়ে বসল। সে ফারহানের 2 পা শক্ত করে চেপে ধরে কাঁদতে কাঁদতে বলতে লাগল, ফারহান, ফারহান রে, তুই দয়া করে আমায় ক্ষমা করে দে। দেখ, আমি যা করেছি সব মাইশাকে পাওয়ার জন্য করেছি। তুই তো অনেক বড় মনের মানুষ, তুই মাইশাকে বল না যেন ও আমায় ক্ষমা করে গ্রহণ করে। ফারহান কি বলবে? সে তো নিজের চোখের সামনে 10 বছর আগের আসল অপরাধীর এই রূপ দেখে এবং মাইশার সব সত্যি মনে পড়ে যাওয়া দেখে পুরো নির্বাক স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। তার মুখ থেকে কোনো কথা সরল না। ফারহান কিছু বলার আগেই মাইশা এক পা এগিয়ে এসে শিহাবের হাতটা ফারহানের পা থেকে এক ঝটকায় সরিয়ে দিল। সে তীব্র ঘৃণায় মুখ কুঁচকে বলল, ফারহান কি বলবে? আমি বলছি।
শিহাব চৌধুরী, আমি আপনাকে চরম ঘৃণা করি। আমাদের জীবন এবং আমাদের পথ থেকে আপনি চিরদিনের মতো সরে দাঁড়ান। আর একটা কথা মনে রাখবেন, আমাদের দাম্পত্য জীবন সুন্দর করতে দয়া করে আর কোনোদিন আমাদের সামনে আসার চেষ্টা করবেন না। এই বলেই মাইশা পরম যত্নে ফারহানের হাতটা নিজের হাতের মুঠোয় শক্ত করে চেপে ধরল। সে ফারহানের মাথার রক্ত নিজের আঁচল দিয়ে মুছে দিয়ে তাকে আলতো করে ধরে গাড়ির ফ্রন্ট সিটের দিকে নিয়ে যেতে লাগল। তারা দুজনে যখন গাড়িতে গিয়ে বসল, শিহাব তখন রাস্তার মাঝখানে দুই হাঁটু ভেঙে ধুলোবালির মধ্যে বসে পড়ল। সে শূন্য দৃষ্টিতে তাদের চলে যাওয়া গাড়ির দিকে তাকিয়ে বুকভাঙ্গা হাহাকারে ডুকরে উঠে বলল, বাসব না করে। যারে এত ভালোবাসলাম, আজ সে অন্যের ঘরের রানী। রাতের অন্ধকার নেমে আসতে আকাশের মুখ ভার হতে শুরু করেছিল। কিছুক্ষণের মধ্যেই মেঘের গুরুগম্ভীর গর্জনের সাথে ঝুমঝুমিয়ে নামল বৃষ্টি। পিচথালা রাজপথের ধুলোবালি ধুয়ে মুছে একাকার হয়ে যাচ্ছে। আর সেই অবিরাম বৃষ্টির শব্দে চারপাশের পরিবেশ যেন আরও বেশি ভারী আর রহস্যময় হয়ে উঠেছে। ঠিক তখনই হাইওয়ের এক নির্জন প্রান্তে এসে তীব্র ব্রেক কষার শব্দ করে একটা কালো বিলাসবহুল গাড়ি থামল। গাড়ি থামতেই পেছনের দরজা খুলে অত্যন্ত দ্রুত গতিতে একটা মেয়ে বের হয়ে দৌড়ে এগিয়ে গেল। মেয়েটির পরনে কুচকুচে কালো রঙের একটা থ্রিপিস। বৃষ্টির জলে নিমেষেই তার পুরো শরীর ভিজে সপস্পে হয়ে যাচ্ছে। কিন্তু সেদিকে তার কোনো খেয়াল নেই। মেয়েটি দৌড়ে এসে যার সামনে থামল, তাকে দেখে তার বুকটা কেঁপে উঠল। সে দেখল শিহাব চৌধুরী ধুলো আর কাদার মধ্যে দুই হাঁটু ভেঙে একদম নিস্তেজ হয়ে বসে আছে। তার মাথাটা নিচের দিকে ঝুঁকে পড়েছে। অহংকারে মত্ত থাকা সেই চেনা শিহাবকে আজ দেখে মনে হচ্ছে সে এক্কেবারে ভেঙে যাওয়া নিঃস্ব এক পথচারী। শিহাবের পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট মারিয়া। মারিয়া ধীর পায়ে এগিয়ে এসে শিহাবের ঠিক সামনে মাটিতে হাঁটু গেড়ে বসল। বৃষ্টির ধারার মাঝেও সে দীর্ঘক্ষণ অপলক দৃষ্টিতে শিহাবের এই বিধ্বস্ত ভেঙে পড়া রূপটা দেখতে লাগল। একটা মানুষের ভেতরে এতখানি শূন্যতা থাকতে পারে, তা শিহাবকে না দেখলে হয়তো মারিয়া কোনোদিন বিশ্বাসই করত না। শিহাবের এই জরাজীর্ণ দশা দেখে মারিয়ার নিজের বুকের ভেতরটাও এক অজানা কষ্টে মুচড়ে উঠতে লাগল। কিছুক্ষণ পর মারিয়া তার কাঁপা কাঁপা হাতটা বাড়িয়ে শিহাবের রক্তাক্ত ভেজা মুখে ছোঁয়াতে চাইল। কিন্তু এক অদ্ভুত দ্বিধায় তার হাতটা মাঝপথেই থমকে গেল। সে আলতো করে হাতটা নামিয়ে এনে শিহাবের বরফের মতো ঠান্ডা হাতটা নিজের মুঠোয় শক্ত করে চেপে ধরল। নিজের হাতের উপর কারো উষ্ণ ও যত্নশীল স্পর্শ পেয়ে শিহাব ধীর গতিতে তার মাথাটা তুলল। চশমাটা অনেক আগেই কোথায় ছিটকে পড়েছে। শিহাব চোখ তুলে তাকাতেই মারিয়া দেখল। শিহাবের চোখ দুটো আজ রাগে আর অপমানে এক্কেবারে টকটকে লাল হয়ে আছে। মারিয়া গলার কাছে দলা পাকিয়ে আসা কান্নাটা চেপে অত্যন্ত কাঁপা কাঁপা কণ্ঠে বলল, বাসায় চলুন স্যার, আপনার বাবা আপনার জন্য অপেক্ষা করছেন। প্লিজ স্যার, চলুন। শিহাব এক মুহূর্তের জন্য মারিয়ার চোখের দিকে তাকাল। তার ঠোঁটের কোণে এক করুণ তাচ্ছিলের হাসি ফুটে উঠল। সে ফিসফিস করে বলল, মিস মারিয়া, আপনিও কি বাকি সবার মতো আমাকে চরম ঘৃণা করেন? শিহাবের এই আকস্মিক ও অপ্রত্যাশিত প্রশ্নে মারিয়া ভেতরে ভেতরে মারাত্মকভাবে চমকে উঠল। সে বাকরুদ্ধ হয়ে গেল। কি বলবে, কোনো ভাষায় উত্তর দেবে তা সে ভেবে পাচ্ছিল না। মারিয়া মনে মনে বলল, যাকে এই মনের পুরোটা জুড়ে এত গভীর অনুভূতিতে ভালোবাসা যায়, তাকে কি কখনো ঘৃণা করা যায়? স্যার, আপনি যতই একরোখা আর নিষ্ঠুর হন না কেন, আমার এই অবুঝ মন তো শুধু আপনাকেই চেয়ে এসেছে। কিন্তু এই ভালোবাসার কথা আমি প্রকাশ করি কিভাবে? সমাজ যাকে অপরাধী বলে, আমার মন কেন তাকেই নিজের চাদরে জড়িয়ে আগলে রাখতে চায়? এই অনুভূতির কোনো নাম নেই, কোনো প্রকাশ নেই। এটা কেবলই এক নীরব যন্ত্রণা। মুখে নিজের ভেতরের এই ঝড়টা আড়াল করে মারিয়া কোনোমতে বলল, জানি না। আপনি চলুন প্লিজ স্যার। আঙ্কেলের শরীরটা বড্ড খারাপ। ওনার এই অবস্থায় মাঝেই উনি এখনও আপনার জন্যই অস্থির হয়ে পথ চেয়ে বসে আছেন। মারিয়ার এই আকুতিভরা কথাগুলো শিহাবের কানে পৌঁছাতেই সে আর কোনো তর্ক করল না। সে ধীর পায়ে অত্যন্ত ক্লান্ত শরীরে উঠে দাঁড়াল এবং আস্তে আস্তে গাড়ির দিকে এগোতে লাগল। আর তার ঠিক পেছন পেছন ছায়ার মতো অনুগত হয়ে মারিয়াও এগিয়ে গেল। ওদিকে হাইওয়ের অন্য প্রান্তে ফারহানের অবস্থা দেখে মাইশার চোখ দিয়ে অনবরত জল গড়িয়ে পড়ছিল। সে কোনোমতে ফারহানের এক হাত নিজের কাঁধে জড়িয়ে ধরে তাকে আগলে রেখে ধীর পায়ে গাড়ির দিকে নিয়ে গেল। গাড়ি পর্যন্ত পৌঁছে সে অত্যন্ত যত্ন আর সাবধানে ফারহানকে ফ্রন্ট সিটে, ড্রাইভিং সিটের পাশের সিটে বসিয়ে দিল। ফারহান ক্লান্ত চোখে তার হার্টের এই তৎপরতা দেখছিল।
মাইশা ফারহানকে বসিয়েই চট করে নিজের গায়ের জর্জেট ওড়নাটার এক কোণ হাত দিয়ে শক্ত করে চেপে ধরে এক ঝটকায় এক টুকরো কাপড় ছিঁড়ে নিল। তারপর সে ফারহানের একদম মুখোমুখি হয়ে অত্যন্ত কাঁপা কিন্তু নিপুণ হাতে ফারহানের মাথার গভীর ক্ষতস্থানটিতে সেই কাপড়ের টুকরোটা শক্ত করে বেঁধে দিল, যাতে রক্ত পড়া বন্ধ হয়। কাজটা শেষ করেই মাইশা নিজে গিয়ে ড্রাইভিং সিটে বসল। সে স্টিয়ারিংয়ে হাত রেখে এক গভীর দীর্ঘশ্বাস ফেল। এতদিনের চঞ্চল মাইশা আজ ফারহানের বিপদে এক নারীতে রূপ নিয়েছে। সে চাবি ঘুরিয়ে গাড়ি স্টার্ট দিল এবং ইহসান ম্যানশনের দিকে যাওয়ার উদ্দেশ্যে তীব্র গতিতে গাড়ি ছুটিয়ে দিল। ঝুম বৃষ্টির মাঝেই চৌধুরী ম্যানশনের বিশাল গেটের সামনে এসে থামল শিহাবের গাড়ি। গাড়ি থেকে নেমে শিহাবের মধ্যে কোনো চঞ্চলতা দেখা গেল না। সে অত্যন্ত ধীর পায়ে সোজা সামনের দিকে তাকিয়ে ঘরের ভেতর প্রবেশ করল। বসার ঘরে থাকা কাউকেই কোনো পাত্তা না দিয়ে সে সোজা দোতলায় নিয়াজ সাহেবের রুমে চলে গেল এবং ভেতর থেকে ধরাম করে দরজাটা বন্ধ করে দিল। মারিয়া নিচ থেকে শিহাবের এই চলে যাওয়া দেখল এবং বুক চিরে একটা দীর্ঘশ্বাস ফেল। সে নিজের ভেজা কাপড় পরিবর্তন করার জন্য নিজের রুমের দিকে পা বাড়াল। রুমে গিয়ে ফ্রেশ হয়ে শুকনো কাপড় পরে মারিয়া যখন ড্রেসিং টেবিলের আয়নার সামনে এসে দাঁড়াল, তখন চিরুনি হাতে নিতেই তার মনটা আচমকা দুপুরের একটা ঘটনায় ফিরে গেল। আজ দুপুরে নিয়াজ সাহেবের সাথে তার যে কথাগুলো হয়েছিল, মনের অজান্তেই মারিয়া যেন আবার সেই অতীতে ডুব দিল। দুপুরবেলা দুপুরের খাবার দাবার শেষ করার পর নিয়াজ সাহেব ড্রয়িং রুমের সোফায় গিয়ে বেশ ক্লান্ত শরীর নিয়ে বসেন। মারিয়া খাবার টেবিল গোছানো এবং দুপুরের টুকটাক কাজ সেরে যখন দোতলার দিকে উঠতে যাবে, ঠিক তখনই নিয়াজ সাহেব পেছন থেকে তাকে খুব স্নেহের সুরে ডাক দিলেন, মা মারিয়া, এই দিকে আয় তো মা গু। আসলে গত কয়েকদিনে এই চৌধুরী ম্যানশনে থাকার সুবাদে নিয়াজ সাহেবের সাথে মারিয়ার সম্পর্ক আর পারস্পরিক বন্ডিংটা এক অদ্ভুত ও সুন্দর রূপ নিয়েছে। মা বাবা হারা মারিয়া যেমন নিয়াজ সাহেবের মধ্যে এক দায়িত্বশীল অভিভাবকের ছায়া খুঁজে পেয়েছে, তেমনি নিয়াজ সাহেব ও শিহাবের এই একাকিত্ব আর ঝড়ের সংসারে মারিয়ার মতো এক শান্ত ও লক্ষ্মী মেয়েকে পেয়ে নিজের মেয়ের মতোই স্নেহ করতে শুরু করেছেন। তাদের এই পারিবারিক বন্ডিংটা ছিল অত্যন্ত নিখাদ ও মধুর। নিয়াজ সাহেবের সেই আদুরে ও স্নেহমাখা ডাক শুনে মারিয়া সিঁড়ি থেকে নেমে এসে ধীর পায়ে ওনার পাশের সোফাটায় গিয়ে বসল। সে মৃদু হেসে বলল, জি বলুন আঙ্কেল, কিছু বলবেন? নিয়াজ সাহেব মারিয়ার দিকে তাকিয়ে একটু ইতস্তত করে বললেন, তোকে আজ একটা খুব জরুরি কথা বলব মা, তুই কিছু মনে করবি না তো? মারিয়া ওনার হাতটা আলতো করে ছুঁয়ে বলল, হুম বলুন আঙ্কেল, আমি শুনছি। মনে করার কি আছে? নিয়াজ সাহেব এক গভীর দীর্ঘশ্বাস ফেলে সোজা মারিয়ার চোখের দিকে তাকিয়ে বললেন, তুই শিহাবের সম্পর্কে আসলে কতটুকু জানিস রে মা? ওর অতীত কি তুই জানিস? নিয়াজ সাহেবের এই আচমকা প্রশ্নে মারিয়া কিছুটা দমে গেল। সে মাথা নিচু করে বিনীতভাবে বলল, তেমন বিশেষ কিছু জানি না আঙ্কেল। ওনার সাথে অফিসের কাজের বিষয় ছাড়া তো আমার আর কোনো ব্যক্তিগত কথা কখনো হতো না আগে। নিয়াজ সাহেব শূন্য দৃষ্টিতে সামনের দিকে তাকিয়ে বললেন, তাহলে শুন মা গু। এরপর নিয়াজ সাহেব এক এক করে শিহাবের জীবনের সেই অন্ধকার অধ্যায়গুলো মারিয়ার সামনে উন্মোচন করতে লাগলেন। তিনি বললেন, কিভাবে শিহাবের মা হালিমা চৌধুরী শিহাবকে অতিরিক্ত আদরের এক্কেবারে বিগড়ে দিয়েছিলেন। মায়ের সেই অন্যায্য প্রশ্রয় আর অন্ধ ভালোবাসার সুযোগ নিয়েই শিহাব কিভাবে ধীরে ধীরে নোংরা বন্ধুদের পাল্লায় পড়ে মারাত্মক মাদকাসক্ত হয়ে উঠেছিল। তাও তিনি ভাঙা গলায় বললেন। নিয়াজ সাহেব বলতে বলতে কেঁদে ফেললেন যখন তিনি 10 বছর আগের সেই কালরাতের কথা তুললেন। কিভাবে শিহাব গ্রামের সেই পরিত্যক্ত ঘরে মরিয়ম বেগমের আদরের ছোট মেয়ে মাইশার সাথে এক জঘন্য ও পৈশাচিক ঘটনা ঘটাতে চেয়েছিল এবং নিজের অপরাধ ঢাকতে সম্পূর্ণ নির্দোষ ফারহানের উপর সেই নোংরা অপবাদ চাপিয়ে দিয়েছিল। সবকিছু তিনি একে একে মারিয়াকে খুলে বললেন। ফ্ল্যাশব্যাক সমাপ্ত। আয়নার সামনে দাঁড়িয়ে মারিয়ার হাত থেকে চিরুনিটা আজ দুপুরের সেই নির্মম সত্যের কথা মনে করে প্রায় খসে পড়ার দশা হল। সে আয়নায় নিজের প্রতিচ্ছবির দিকে তাকিয়ে অস্ফুট স্বরে বলল, তবে কি আজ রাস্তায় যে ছেলেটা আর মেয়েটাকে পিছন দিকে দেখেছিলাম তাদের জন্যই কি শিহাবের আজ এই অবস্থা? কিন্তু তবুও কেন আমার এই অবুঝ মন ওনাকে ঘৃণা করতে পারছে না? বাইরে তখনও বৃষ্টির দাপট বেড়েই চলেছে, ঠিক যেমনটা মারিয়ার মনের ভেতরে। রাত তখন 8টা। ঝুম বৃষ্টির দাপটে বাইরের প্রকৃতি যেন এক মায়াবী অন্ধকারে ঢেকে গেছে। বৃষ্টির একটানা রিমঝিম শব্দে চারদিকের কোলাহল অনেকটাই শান্ত। ঠিক এই সময়ে ফারহান আর মাইশা এসে ইহসান ভিলার সদর দরজায় পৌঁছাল। ভেতরে ড্রয়িং রুমে তখন এক অদ্ভুত পারিবারিক আবহ। সোফায় বসে আছেন মরিয়ম বেগম, দাদি রাহেলা বেগম আর চঞ্চল রুবা। তবে পুরো বাড়ির আসল আকর্ষণ কিন্তু এখন দোতলার এক কোণে।
সে হল বাড়ির পুচকে, কিটি। কিটি যে এক্কেবারে ঘুম পাগলি। খেলতে খেলতে কখন যে তার চোখের পাতা ঘুমে ঢুলে পড়ে আর সে কোথায় হারিয়ে যায় সে নিজেও জানে না। এই তো সেদিনের কথা। কিটি খেলতে খেলতে কখন যেন মাইশার ঘরের খাটের নিচে গিয়ে গভীর ঘুমে তলিয়ে গিয়েছিল। এদিকে রুবা সারা বাড়ি খুঁজেও যখন কিটিকে পাচ্ছিল না। সে তো পুরো বাড়ি মাথায় তুলে একাকার করে ফেল। সবাই মিলে আলমারির পেছন থেকে শুরু করে রান্নাঘরের কোণ পর্যন্ত খুঁজল, কিন্তু কিটির কোনো পাত্তাই নেই। রুবা তো কেঁদে কেটে চোখমুখ ফুলিয়ে এক্কেবারে শেষ। ভাবিকে ওভাবে কাঁদতে দেখে মাইশাও আর স্থির থাকতে পারল না। সেও নিজের রুমে দিকে কাঁদতে কাঁদতে যেতে হঠাৎ সারা বাড়ি কাঁপিয়ে চিৎকার করে কিটির নাম ধরে ডাকল, কিটি টিটি হ হ কই তুই। মাইশার সেই আকাশ ফাটানো চিৎকার শুনে বেচারা ঘুমকাতুরে কিটি খাটের নিচ থেকে এক দৌড়ে বাইরে বেরিয়ে এল। কিটিকে নিজের রুম থেকে ওভাবে অক্ষত অবস্থায় বের হতে দেখে মাইশা খুশিতে আত্মহারা হয়ে চিৎকার দিয়ে রুবাকে ডাকতে লাগল, কিউটি পাই। কিটি, কিটি। এই বলে সেও কিটির পেছনে দৌড়াতে লাগল। অন্যদিক থেকে রুবাও মাইশার গলার আওয়াজ শুনে তীব্র গতিতে ছুটে আসছিল। ফলাফল যা হওয়ার তাই হল। দুইজনই মাঝপথে এসে একে অপরের সাথে ধরাম করে এক বিশাল ধাক্কা খেল। তা দেখে রাহেলা বেগম কপালে হাত দিয়ে বিরক্ত হয়ে বললেন, তোরা দুইটা কি একটু শান্তিতে কোনো কাজ করতে পারিস না? হ্যাঁ। এই বলে তিনি যখন চলে যেতে যাবেন তখনই ওনার নজর পড়ল কিটির দিকে। কিটি তখন এক কোণায় বসে বড় বড় চোখে মাইশা আর রুবার এই তুলকালাম কাণ্ড দেখছিল। রাহেলা বেগম হেসে উঠে বললেন, তোরা যাকে এতক্ষণ খুঁজছিস সে তোদের নাটক দেখছে, ওই দেখ। কথাটা বলেই তিনি নিজের ঘরের দিকে চলে গেলেন। আর এদিকে মাইশা আর রুবা একে অপরের দিকে তাকিয়ে খিলখিল করে উচ্চ শব্দে হেসে উঠল। দুইজনের অমন হাসি দেখে কিটি বোধহয় পরিস্থিতি সুবিধাজনক মনে করল না, সে এক দৌড়ে সেখান থেকে চলে গেল। ঠিক এই হাসাহাসির মাঝেই ড্রয়িং রুমে প্রবেশ করল ফারহান আর মাইশা। ফারহানের মাথার সাদা ব্যান্ডেজ আর ক্লান্ত রূপ দেখে রুবা এক দৌড়ে তার সামনে এল। সে অত্যন্ত উদ্বিগ্ন হয়ে জিজ্ঞেস করল, ভাইয়া কি হয়েছে তোমার? মাথায় ব্যান্ডেজ কেন? এই বলে সে যখনই ফারহানকে ছুতে যাবে অমনি ফারহান রুবা আর মাইশা দুজনকেই এক ধমক দিয়ে সোফায় ধপ করে বসে পড়ল। ফারহান কপালে হাত দিয়ে বিরক্ত গলায় বলল, একটা সারা রাস্তা ঘ্যান ঘ্যান করে আমার মাথা খেয়েছে, এখন তুই আসিস না আবার মাথা খেতে। রীতা আপা, এক গ্লাস ঠান্ডা পানি দেন তো। এই বলে সে নিজের মাথাটা সোফার পিঠে হেলিয়ে দিয়ে চোখ বন্ধ করল। মরিয়ম বেগম ওনার স্বভাবসুলভ মমতায় জিজ্ঞেস করলেন, ওরা না হয় মাথা খেয়েছে, কিন্তু তুই তোর নিজের মাথাটা ফাটালি কি করে বাবা? ওই ছোটখাটো একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, ব্যাস, আর কিছু না। ফারহান কথাগুলো কোনোমতে শেষ করে ধীর পায়ে নিজের রুমের দিকে যেতে লাগল। কারণ সে চায় না শিহাব কথা ওরা কেউ জানুক, আর মনি জানলে ঘর কুড়োক্ষে করে ফেলবে। তাই তো সে মনে মনে ঠিক করেছে আজ বিকেলের দিকেই নিজের বাসায় চলে যাবে। ফারহান চলে যেতেই রাহেলা বেগম মাইশাকে দেখে বললেন, তোরা কাল কোথায় ছিলি রে? তোর মোবাইল কেন বন্ধ ছিল? মরিয়ম বেগম রাহেলা বেগমকে কথা শেষ করতে না দিয়ে মাঝখান থেকেই বলে উঠলেন, মা, এখন এসব বাদ দিন তো। মাইশা মা, তুই আগে উপরে যা, গিয়ে ফ্রেশ হয়ে আয়। বড় মার কথা মতো মাইশা আর কোনো প্রশ্ন না করে ওপরের রুমের দিকে চলে গেল। আর রুবা কিচেনের দিকে পা বাড়াল সবার জন্য রাতের খাবার আনতে। চৌধুরী ম্যানশনের একটা নিঝুম অন্ধকার ঘরে বসে আছে শিহাব। তার হাতে একটা মেয়ের ছবি। সে এক দৃষ্টিতে ছবিটার দিকে তাকিয়ে ভাঙা গলায় বলতে লাগল, কেন তুই আমার হলি না, পিচ্চি? অবুঝের মতো। আর ওই কুলাঙ্গারদের কথায় আমি যদি সেই দিন ওই রকম একটা জঘন্য কাজ না করতাম, তবে আজ কি তোর চোখে আমার জন্য এত ঘৃণা দেখতাম, পিচ্চি? কথাটা শেষ করতেই তার ভেতরের অনুশোচনা আর আক্রোশ ফেটে পড়ল। সে নিজের অন্য হাতটা দিয়ে পাশের ওয়ালে সজোরে আঘাত করতে লাগল। শরীর আর মনের তীব্র যন্ত্রণায় কাঁপতে কাঁপতে সে তার পাশেই থাকা গিটারটা তুলে নিল। এরপর কান্নায় বুজে আসা গলায় গিটারের করুণ সুরে গাইতে লাগল, না জ্যাং খই খেইস হেগি জিন্দেগানি, হ্যামার এজিওরে কাহানি। সেই বন্ধ দরজার ওপারে দাঁড়িয়ে দেয়ালের সাথে পিঠ ঠেকিয়ে নির্বে চোখের জল ফেলছিল মারিয়া। শিহাবের এই আত্মচিৎকার, তার ভেতরের এই হাহাকার মারিয়ার বুকে তীরের মতো বিঁধছিল। যে মানুষটাকে সে নিজের জীবনের চেয়েও বেশি ভালোবেসে ফেলেছে, সেই মানুষটার হৃদয়ে অন্য কারো জন্য এত তীব্র হাহাকার, এই কষ্ট মারিয়াকে ভেতরে ভেতরে নিঃশেষ করে দিচ্ছিল। অথচ এই ভালোবাসার কোনো প্রকাশ নেই, কোনো সান্ত্বনা নেই। তাই তো সে নির্বে অশ্রু ফেলতে ফেলতে বলতে লাগল, আপনি যার জন্য কাঁদছেন স্যার, সে তো কোনোদিন আপনার ছিলই না।
কিন্তু আপনার এই ভাঙা রূপ দেখে যে এখানে অন্য একটা মন প্রতি মুহূর্তে টুকরো টুকরো হয়ে যাচ্ছে, তা আপনি কবে বুঝবেন? এই নিস্তব্ধ রাতে যেন পুরো শহর ঘুমিয়ে পড়েছে, কিন্তু কিছু মানুষের চোখে ঘুম নেই। কেউ নিজের হৃদয়ের মানুষটাকে খুব কাছে পেয়েছে বলে ঘুমাতে পারছে না, আর কেউ নিজের হৃদয়ের মানুষটাকে কাছে না পেয়ে অভিমানে জেগে আছে। রুবাও আজ ঘুমাতে পারছে না। সে তার সেই গম্ভীর রাগটা হিটলার বরটাকে বড্ড মিস করছে। বাইরে তখনও মুষলধারে ঝুম বৃষ্টি পড়ছে। বারান্দায় দাঁড়িয়ে সেই বৃষ্টির ছাট গায়ে মাখতে মাখতে রুবার মনে হঠাৎ এক ইচ্ছা জেগে উঠল। সে আর এক মুহূর্ত দেরি না করে আলমারি থেকে প্রয়োজনীয় কিছু জিনিসপত্র বের করে সোজা ওয়াশরুমে চলে গেল। কিছুক্ষণ পর ফ্রেশ হয়ে এসে সে তার মোবাইলটা হাতে নিয়ে এক দৌড়ে চলে গেল একদম নির্জন ছাদে। ছাদে একটা চেয়ারের উপর মোবাইলটা রেখে প্রিয় একটা গান ছেড়ে দিল সে। আর বৃষ্টির প্রতিটি ফোঁটাকে সাক্ষী রেখে গানের তালে তালে সে নাচতে শুরু করল। ঠিক এই বৃষ্টির মাঝেই ইহসান ভিলার সামনে এসে থামল একটা কালো মার্সিডিজ গাড়ি। গাড়ি থেকে নেমে এল এক সুদর্শন দীর্ঘদেহী যুবক। সে তার পকেট থেকে নিজের কাছে রাখা সদর দরজার ডুপ্লিকেট চাবিটা বের করে লক খুলল এবং অত্যন্ত নিঃশব্দে ভেতরে প্রবেশ করল। ধীর পায়ে সে সিঁড়ি বেয়ে উপরে নিজের রুমের দিকে গেল। রুমের দরজাটা বাইরে থেকে বন্ধ দেখে সে আবার ডুপ্লিকেট চাবি দিয়ে লক খুলে ভেতরে ঢুকল। রুমটা এক্কেবারে অন্ধকার। মাহির তার মোবাইলের ফ্ল্যাশলাইটটা জ্বালিয়ে চারদিকে চোখ বুলাতেই দেখল বিছানার ঠিক মাঝখানে কিটি পরম শান্তিতে আরাম করে ঘুমাচ্ছে। মাহির মৃদু হেসে কিটির কাছে গিয়ে তার মাথায় অত্যন্ত মমতায় হাত বুলিয়ে দিল। এরপর সে তার কাঙ্ক্ষিত মানুষটিকে খুঁজতে লাগল। পুরো রুম আর বারান্দা খুঁজেও যখন তাকে পেল না, তখন সে রুম থেকে বের হয়ে নিচে যাবার আগে কি মনে করে ছাদের দিকে উঠতে লাগল। সে যতই ওপরের দিকে উঠছে ততই বৃষ্টির শব্দের সাথে একটা মিষ্টি গানের আওয়াজ তার কানে ভেসে আসছে। সে ভ্রু কুঁচকে মনে মনে বলল, এত রাতে কে বাজাচ্ছে আর গানটা ছাদের দিক থেকেই আসছে মনে হয়, এই বলে সে সিঁড়ি দিয়ে উঠতে লাগল। সে শেষ সিঁড়িটা পেরিয়ে ছাদে পা রাখতেই তার পায়ের জুতো জোড়া যেন মাটির সাথে এক্কেবারে জমে গেল। সে চরম অবাক আর স্তব্ধ হয়ে গেল সামনের দৃশ্য দেখে। ছাদের ঠিক মাঝখানে দাঁড়িয়ে আছে তার বউ। পরনে এক টকটকে লাল শাড়ি, যা বৃষ্টির পানিতে সম্পূর্ণ ভিজে তার শরীরের প্রতিটি ভাঁজকে এক্কেবারে নিখুঁত আর মোহনীয়ভাবে ফুটিয়ে তুলেছে। কোমর সমান লম্বা কালো চুলগুলো পিঠের উপর ছড়ানো, দুপায়ে আলতা আর রূপোলি নূপুর। তার সেই চঞ্চল বউ মিসেস রুবা মাহির ইহসান আজ বৃষ্টির পানিতে ভিজে গানের তালে তালে এক অপার্থিব মায়ে নাচ করছে। রুবার এই বিধ্বংসী রূপসী রূপ দেখে মাহির নিজের অজান্তেই গলার কাছে দলা পাকিয়ে আসা কয়েকটি ঢোক গিলে ফেল। সে তার পায়ের জুতো জোড়া খুলে একপাশে রাখল। এরপর ছাদের দরজাটা আস্তে করে ভেতর থেকে লক করে দিয়ে অত্যন্ত ধীর পায়ে এগিয়ে যেতে লাগল তার প্রেয়সীর দিকে। রুবা তখনও ব্যাক সাইড হয়ে নাচের মুদ্রায় মগ্ন ছিল, তাই পেছনের কোনো পরিস্থিতি সে টের পায়নি। সে যার জন্য মন খারাপ করে নিজেকে এমন রূপবতী সাজে সাজিয়েছে, সে যে এত কাছে চলে এসেছে তা রুবার কল্পনারও বাইরে ছিল। হঠাৎ করেই নিজের কোমরে আর ঘাড়ে কারতপ্ত উষ্ণ নিঃশ্বাসের ছোঁয়া পেয়ে রুবা চমকে উঠল। একটা চেনা পারফিউমের তীব্র সুবাস তার নাকে আসতেই তার পুরো শরীর কেঁপে উঠল। সে চমকে উঠে সামনে ফেরার আগেই তার প্রণয় পুরুষের বেসামাল ও তীব্র পুরুষালী ছোঁয়ায় সে এক্কেবারে নিস্তেজ হয়ে মাহিরের বুকের মাঝে মিশে গেল। এমন বিধ্বংসী রূপ কেন ধারণ করলেন মিসেস মাহির? মাহিরের এই নিচু, গম্ভীর আর নেশাক্ত কণ্ঠস্বর শুনে রুবা কেঁপে উঠল। মাহির এক ঝটকায় রুবাকে নিজের দিকে ঘুরিয়ে নিতেই সে আরও একবার চরমভাবে থমকে গেল। রুবার চোখে গা কাজল আর ঠোঁটে টকটকে লাল লিপস্টিক, যা বৃষ্টির পানিতে ভিজে আরও বেশি আকর্ষণীয় লাগছে। মাহির আর নিজেকে ধরে রাখতে পারল না। রুবাকে কোনো কথা বলার বিন্দুমাত্র সুযোগ না দিয়ে সে রুবার সেই লাল ঠোঁটে নিজের ঠোঁট মিলিয়ে দিল। ঝুম বৃষ্টির মাঝে এক দীর্ঘ, গভীর আর তৃষ্ণার্ত চুম্বনের পর মাহির ধীর গতিতে নিজের ঠোঁট সরিয়ে নিল। সে রুবার কপালে নিজের কপাল ঠেকিয়ে হাঁপাতে হাঁপাতে বলল, তোমাকে সম্পূর্ণভাবে মিসেস মাহির করতে আজ আমি অনুমতি চাচ্ছি, দেবে কি আমায়? মাহির তার কথাটি পুরো শেষও করতে পারল না, তার আগেই রুবা তার দুহাত দিয়ে মাহিরের গলা জড়িয়ে ধরে মাহিরের এডামস অ্যাপলে নিজের উষ্ণ ঠোঁটের এক তীব্র ছোঁয়া লাগিয়ে দিল। রুবার এই মৌন কিন্তু স্পষ্ট অনুমতি পেয়ে মাহিরের ভেতরের পুরুষালী সত্তা আর কোনো বাধা মানল না। সে এক ঝটকায় রুবাকে নিজের শক্তিশালী কোলে তুলে নিল। বৃষ্টির অবিরাম ধারার মাঝেই ছাদের ঠিক মাঝখানে দাঁড়িয়ে কোলে থাকা অবস্থাতেই নিজের অধরের গভীর ও বেসামাল স্পর্শে সে রুবাকে নিজের অস্তিত্বের সাথে এক্কেবারে মিশিয়ে ফেল। আকাশের প্রতিটি বৃষ্টির ফোঁটা যেন এই দুই যুগলের এতদিনের নাবলা অভিমান, দীর্ঘ অপেক্ষা আর ভালোবাসার অবসান ঘটিয়ে তাদের একাত্ম হওয়ার সাক্ষী হয়ে রইল।
রাতের সেই মুষলধারে ঝুম বৃষ্টির দাপট এখন আর নেই। আকাশ জুড়ে মেঘের ঘনঘটা কেটে গিয়ে এক শান্ত, স্নিগ্ধ পরিবেশ বিরাজ করছে। দূর মসজিদ থেকে ভেসে আসছে ভোরের আলো ফোটার মিষ্টি আজানের সুর। ভোরের সেই পবিত্র আর নরম আলো ইহসান ভিলার কাচের জানালা ভেদ করে ঘরের ভেতর এসে এক মায়াবী পরিবেশ তৈরি করেছে। গাছের পাতায় জমে থাকা বৃষ্টির ফোঁটাগুলো টুপটাপ করে ঝরে পড়ছে। আর পাখিদের মিষ্টি কিচিরমিচির শব্দে পুরো প্রকৃতি যেন এক নতুন সকালকে স্বাগত জানাচ্ছে। ভোরের সেই হালকা আলো রুবার চোখের পাতায় এসে পড়তেই সে পিটপিট করে তার চোখ দুটো মেল। ঘুম জড়ানো চোখে তাকাতেই রুবার হৃদস্পন্দন যেন এক মুহূর্তের জন্য থমকে গেল। সে নিজেকে আবিষ্কার করল তার গম্ভীর, হিটলার বরের উন্মুক্ত ও চড়া বুকের মাঝে। গত রাতের সব উন্মাদনা আর ভালোবাসার কথা মনে পড়তেই লজ্জায় রুবার গাল দুটো টকটকে লাল হয়ে উঠল। সে তড়িঘড়ি করে নিজের চোখ দুটো বন্ধ করে আবার মাহিরের বুকের মাঝে মুখ লুকিয়ে ফেল। রুবার এমন আকস্মিক নড়াচড়ায় মাহিরও একটু নড়েচড়ে উঠল। সে চোখ বন্ধ রাখা অবস্থাতেই অত্যন্ত ঘুম জড়ানো নিচু গলায় বলল, পাখি, ঘুমাতে দাও। সকাল সকাল ডিস্টার্ব করো না গি, এই বলেই সে রুবাকে নিজের দিকে টেনে আরও বেশি শক্ত করে জড়িয়ে ধরল। মাহিরের অমন কথা শুনে রুবা আবারও ধীর পায়ে চোখ খুলে চারপাশটা ভালো করে দেখল। সে দেখল তারা ছাদে নয় বরং নিজেদের চেনা বেডরুমের বিছানায় শুয়ে আছে। তা দেখে রুবা ভীষণ অবাক হল। সে মাহিরকে আস্তে করে ধাক্কা দিয়ে প্রশ্ন করল, আচ্ছা, আমি রুমে কি করে এলাম? মাহির তখনও চোখ বন্ধ রেখেই এক বাঁকা হাসি হেসে বলল, বাসায় একটা উড়ন্ত ভূত আছে, সে তোমাকে রাতে ছাদ থেকে উড়ে উড়ে কোলে করে নিয়ে এসেছে গি। মাহিরের মুখে এমন রসিকতা শুনে রুবার মাথায় গত রাতের ছাদের বৃষ্টি বিলাসের কিছু আবছা স্মৃতি ভেসে এল। সে লজ্জায় এক্কেবারে লালনীল হয়ে গেল। নিজের লজ্জা লুকাতে সে মাহিরকে বলল, আপনি ঘুমান, আমি উঠব। এই বলে সে যেই না বিছানা থেকে উঠতে গেল, অমনি তার নজর গেল নিজের শরীরের দিকে। সে দেখল তার গায়ে মাহিরের সেই ঢিলেঢালা কালো শার্ট ছাড়া আর কিছুই নেই। তা দেখে সে চরম অপ্রস্তুত হয়ে চট করে মাহিরের দিকে তাকাল। দেখল মাহির তখনও চোখ বন্ধ করেই শুয়ে আছে। রুবা স্বস্তির নিঃশ্বাস ফেলে অত্যন্ত সাবধানে বিড়ালের মতো পা ফেলে বিছানা থেকে নামতে গেল। ঠিক তখনই ঘটল কাণ্ডটা। মাহির চোখ বন্ধ রাখা অবস্থাতেই এক হেঁচকা টানে রুবাকে আবার বিছানায় ফেলে দিল এবং চোখের পলকে সে রুবার উপরে এসে তার গলায় নিজের মুখ গুজে দিল। রুবার কয়েক সেকেন্ড সময় লাগল আসলে কি ঘটেছে তা বুঝতে। যখন সে বুঝল সে নিচে আর তার স্বামী তার উপর পূর্ণ কর্তৃত্ব নিয়ে শুয়ে আছে, তখন সে ছটফট করে বলল, আরে, কি করছেন কি? ছাড়ুন আমায়। দেখছেন কত বেলা হয়ে গেছে? বাড়ির সবাই এখন আমাদের নিয়ে কি ভাববে বলুন তো? রুবার কথা শুনে মাহির ধীরগতিতে তার গলা থেকে মুখ তুলল। সে রুবার লাল হয়ে যাওয়া গাল আর অগোছালো রূপের দিকে তাকিয়ে এক গভীর নেশাক্ত হাসল। তারপর বাঁকা চোখে তাকিয়ে বলল, কাল সকাল এমন একটা জিনিস না দেখালেও পারতেন, মিসেস মাহির। এখন তো আমার গিফট না দিয়ে তুমি এখান থেকে এক পাও যেতে পারবে না, বার্ড ও। রুবা অবাক হয়ে চোখ বড় বড় করে বলল, গিফট? কিসের গিফট? আর এখন আমি গিফট পাব কোথায়? আমি তো জানতামই না যে আপনি কাল রাতে হুট করে চলে আসবেন। আপনি আসলে জানলে তো আমি আগে থেকেই কোনো কিছু কিনে রেখে দিতাম। রুবার এমন নিষ্পাপ কথা শুনে মাহির এক ঘোর লাগা, তৃষ্ণার্ত দৃষ্টিতে রুবার দিকে তাকিয়ে রইল। ঠিক সেই মুহূর্তে রুবাও মাহিরের চোখের দিকে তাকাতে দুজনের চোখ যেন একাকার হয়ে গেল। মাহিরের চোখের সেই গভীর চাউনি দেখে রুবা কাঁপা কাঁপা গলায় জিজ্ঞেস করল, কি? কি দেখছেন এমন করে? মাহির আরেকটু ঝুঁকে এসে রুবার ঠোঁটের খুব কাছে নিজের ঠোঁট ঠেকিয়ে ফিসফিস করে বলল, বাইরে থেকে কিনে আনা কোনো গিফট আমার লাগবে না। আমার গিফট তোমার কাছেই আছে, বার্ড ও। মাহিরের কথার আসল অর্থ বুঝতে পেরে রুবা লজ্জায় নাক মুখ কুঁচকে বলে উঠল, ছিক! আপনি না না। আমার এই বাসি মুখে। রুবা তার পুরো কথাটা শেষও করতে পারল না। তার আগেই মাহির নিজের শুষ্ক অধর জোড়া দিয়ে তার প্রেয়সীর অধরে পূর্ণ রাজত্ব কায়েম করল। এক গভীর, তৃষ্ণার্ত চুম্বনের পর মাহির রুবার অধর ছেড়ে দিয়ে নিজের কপালটা রুবার কপালে ঠেকিয়ে হাঁপাতে হাঁপাতে বলল, বাসি মুখের মধ্যে যে কি অমিত টেস্ট, সেটা যে ব্যক্তি একবার নিয়েছে সেই জানে, বুঝলে? এই বলেই মাহির রুবাকে কিছু বলার সুযোগ না দিয়ে এক ঝটকায় নিজের কোলে তুলে নিল এবং সোজা ওয়াশরুমের দিকে হাঁটতে লাগল। বাথরুমে এনে রুবাকে নিচে নামিয়ে দিয়েই মাহির চট করে বাথরুমের দরজাটা লক করে দিল। রুবা অবাক হয়ে আর ভ্রু কুঁচকে মাহিরের দিকে তাকিয়ে বলল, আপনি বাথরুমে কেন এলেন? যান, বাইরে যান। তা শুনে মাহির এক বাঁকা হাসি হাসল। সে এক টানে রুবাকে নিজের বুকের সাথে শক্ত করে মিশিয়ে নিয়ে বলল,
অনেক দিন তো একা একা ফ্রেশ হয়েছেন, মিসেস মাহির। আজ থেকে প্রতিদিন আমার সাথেই ফ্রেশ হবেন, বুঝলেন? কথাটা বলেই মাহির উপরের ঝরনার কলটা ছেড়ে দিল। মুহূর্তেই কৃত্রিম বৃষ্টির জলের ধারায় দুজনে আবার ভিজে একাকার হয়ে গেল, আর সেই জলের নিচে মাহিরের রোমান্টিকতা আর ভালোবাসার গভীরতা যেন আরও দ্বিগুণ বেগে বাড়তে লাগল। চৌধুরী ম্যানশনে আজকের ভোরটা ছিল অন্যান্য ভোরের চেয়ে এক্কেবারে আলাদা। সেখানে কোনো রোমান্টিকতা নেই, আছে শুধু এক অদ্ভুত নিস্তব্ধতা। সকাল সকাল শিহাব ঘুম থেকে উঠে নিজেকে ফ্রেশ করে নিল। তার চোখে মুখে এখন এক শান্ত, গম্ভীর ভাব। সে নিজের রুমের দরজা খুলে বাইরে বের হতেই থমকে গেল। সে দেখল দরজার ঠিক পাশেই মেঝেতে দেয়ালের সাথে হেলান দিয়ে মারিয়া ঘুমে কাদা হয়ে পড়ে আছে। সারারাত শিহাবের ঘরের দরজার বাইরে বসে কাঁদতে কাঁদতে কখন যে মেয়েটা ওখানেই ঘুমিয়ে পড়েছে। সে নিজেও জানি না। মারিয়ার সেই নিষ্পাপ, ক্লান্ত মুখের দিকে তাকিয়ে শিহাবের শক্ত মনটাও আজ কেমন যেন গলে গেল। সে এক দৃষ্টিতে মারিয়ার দিকে তাকিয়ে মনে মনে বলল, মিস মারিয়া, এতটা ভালোবাসো না বাসলেও তো পারতেন। আমি তো একটা ধ্বংসস্তূপ, আমি আপনার এই পবিত্র ভালোবাসার বিন্দুমাত্র যোগ্য নই। কেন নিজের জীবনটা আমার মতো একটা পাপীর পেছনে নষ্ট করছেন? শিহাব একটা দীর্ঘশ্বাস ফেলল। তারপর অত্যন্ত সাবধানে, যেন মারিয়ার ঘুম না ভেঙে যায়, সে মারিয়াকে নিজের দুহাতে তুলে কোলে নিল। পরম মমতায় তাকে পাশের একটা গেস্ট রুমে নিয়ে বিছানায় শুইয়ে দিল এবং ওপর দিয়ে একটা চাদর টেনে দিল। মারিয়ার মুখের দিকে শেষবারের মতো তাকিয়ে শিহাব বুক চিরে একটা দীর্ঘশ্বাস ফেল। তারপর কোনো এক অজানা গন্তব্যের উদ্দেশ্য। হিটলার স্যার যখন বর আয়েশা। পর্ব 13।